আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, অনেকদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে তারেক রহমান দেশ ছেড়ে পালাবেন। মানে তার যা অবস্থা এখন, তাকে দেশ ছেড়ে পালাতেই হবে। এখন দেশের মধ্যে আভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ। এক তো হচ্ছে দ্রব্যমূল্যের চরম বৃদ্ধি, মানুষ অসহনীয় অবস্থায় পৌঁছে গেছে। দেশে বিদ্যুৎ নেই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, হাতে অর্থ নেই, আমেরিকার প্রবল চাপ, তারপরেতে ভারতের অসহযোগিতা। এক মাস আগে আমি একটা খবর করেছিলাম, এক মাস হবে, যে 128 কোটি টাকায় দেশটা বেছে দিলেন ইউনূস। সেই সময় আপনারা অনেক কথা আমায় লিখেছিলেন। আজকে কিন্তু সেই আলোচনাটাই আপনাদের দেশে হচ্ছে। আমি অনেক আগে বলি তো, ওই জন্য এখন আমি আবার স্মরণ করিয়ে দিলাম। একটু ব্যাকে গিয়ে দেখবেন আমার ভিডিওগুলো, সেখানে লেখা আছে 128 কোটি টাকায় দেশ বেচে দিলেন ইউনূস। তো এই যে গোলামি চুক্তি, আমেরিকার প্রচন্ড চাপ মাল নেওয়ার জন্য, এদিকে হাতে পয়সা নেই, ভারতের চূড়ান্ত অসহযোগিতা, তারপর হচ্ছে দেশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে সন্ত্রাসবাদ। বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর লোকজন কেউ পালিয়েছে, কেউ গা টাকা দিয়েছে, কেউ অ্যারেস্ট হয়েছে। তিনি বুঝতে পারছেন যে কোনো সময় তার উপরে প্রাণঘাতী হামলা হতে পারে। এই অবস্থায় তারেক রহমান দেশে থাকার ব্যাপারে মনস্থির করতে পারছেন না। আমাদের এখানে কূটনৈতিক মহলে যে জল্পনাটা হচ্ছে, শুধু শুধু জল্পনা তো হবে না, কোথাও কোথাও একটা ধোঁয়া তো বেরিয়েছে, খুঁজতে খুঁজতে আগুন বেরোবে। তারেক রহমান দুদিন আগে আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করেছিলেন। আপনারা খবর নিলেই জানতে পারবেন সত্য না মিথ্যা। তারেক রহমান তার সঙ্গে দেখা করে তাকে একটা সম্ভবত প্রস্তাব দিয়েছেন। দেখুন, যে খবরটা আমাকে দিয়েছে ভারতবর্ষের বাংলাদেশ দেশ থেকে, সেই লোকটা বিশ্বাসযোগ্য, কিন্তু 10টা খবরের মধ্যে একটা খবর ভুল ঢুকিয়ে দেয়। ফলে অন্যের ওপরে যে আস্থাটা আছে, এর ওপরে অতটা আস্থা আমার নেই। কিন্তু খবরটা এমন, এবং বর্তমান অবস্থার সঙ্গে তার এত মিল, যে অবিশ্বাস করা সত্ত্বেও আপনাদের কাছে এই খবরটা আমি বলতে চাইছি। এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে, আমি তার দায় নেব না। কিন্তু যেহেতু খবরটা আমার কানে এসছে, আপনাদের জানিয়ে রাখার দরকার। হয়তো সত্যি হলেও হতে পারে। এখন ওয়াকারুজ্জামানের কাছে গিয়ে তিনি একটা প্রস্তাব দিয়েছেন যে এই অবস্থার মধ্যে, এই অর্থনৈতিক সংকট এবং চারদিকে দেশের যে অবস্থা, আমাদের হাতে টাকা নেই, দেশ চালাবার মতো ক্ষমতা আমার নেই, আর আমার কথা কেউ শোনেও না। সেক্ষেত্রে আমি আপনার পরামর্শ চাই। আপনি একটা নিরপেক্ষ সরকার গঠন করুন, মানে ওই আপনাদের কি বলে না, তদারকি সরকার টাইপের একটা ব্যবস্থা করুন। আমি তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যেতে চাই, এবং সেটা যত শীঘ্র সম্ভব। তবে তার 4-5টি শর্ত আছে।
শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হচ্ছে তাকে এবং তার মন্ত্রিসভার কিছু মানুষকে সেফ প্যাসেজ দিতে হবে। নাম্বার 2, তার এখানে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি অক্ষত অবস্থায় থাকবে। তার বিরুদ্ধে 3 নম্বর, তার বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে সেই সমস্ত মামলাগুলোকে অফিসিয়ালি প্রত্যাহার করতে হবে এবং নিশ্চিত করতে হবে পরবর্তীকালে এই মামলায় তিনি আর, তার বিরুদ্ধে আর কোনো মামলা এই ধরনের করা যাবে না। এইরকম গোটা 4-5 শর্তবর্ত উনি দিয়েছেন। ওয়াকারুজ্জামান সব শুনেছেন। অন্তর্বর্তী সরকার একটা গঠন করুন আপনি, তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যাব। কারণ ইউনূস যা করেছে বাংলাদেশকে গোলামির জায়গায় ঠেলে দিয়েছে এবং বাংলাদেশে দুর্ভিক্ষের পদধ্বনি কিন্তু শোনা যাচ্ছে। একটা পয়সা নেই, কিন্তু সব ব্যাংক থেকে ধার করে দেশ চালানো হচ্ছে। এই যে ব্যাংকের থেকে ধার হচ্ছে এবং মুদ্রা ছাপানো হচ্ছে, তাতে দেশের অর্থনীতি তো 12টা বেড়ে যাবে। অর্থনীতিবিদরা বলতে পারবেন যে দেশে সোনার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়, তার হাতে মজুদ কত সোনা আছে তার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়। এবার সোনার ভান্ডারের থেকে যদি বেশি টাকা ছাপানো হয় তাহলে পরে অর্থনীতি ডুবতে আরম্ভ করবে। এক সময় আপনাদের অর্থনীতি মানে আপনাদের 100 টাকার মান ভারতবর্ষে 70-72 টাকা ছিল, এটা আপনারাই জানেন। এখন বর্ডারে আসুন, 40 থেকে 42 টাকার বেশি আপনারা পাবেন না। আরো যদি 1 মাস যায় তখন সেটা 30 টাকায় নেমে যাবে, 30 বা 32 এরকম কোন একটা টাকায় নেমে যাবে। তার মানে অবমূল্যায়ন টাকার যেভাবে হচ্ছে তাতে এর অবস্থা, বাংলাদেশের অবস্থা ইরানের মতো হবে। ইরানের অর্থনৈতিক অবস্থা জানেন তো? একটু শুনে রেখে দিন যে 1 লক্ষ রিয়াল, ইরানের 1 লক্ষ রিয়াল ইজুগাল টু ভারতবর্ষের 717 টাকা। 1 কোটি রিয়াল যদি আপনি, 1 কোটি এখন রিয়ালের নোট ছেপেছে ইরান, 1 কোটি রিয়াল যদি আপনি পকেটে নিয়ে বেরোন তাহলে আপনার 1 সপ্তাহের বাজার হবে না। এইরকম অবস্থা ইরানের। তা আপনার দেশ যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে সামনে খুব কঠিন অবস্থা। ভারতবর্ষ পাশে না দাঁড়ালে খুব কঠিন অবস্থা। এতদিন যারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করে বেড়াতেন না আপনাদের সামনে, সে দিল্লি না ঢাকা মানে সেই লোকগুলোকে আমি এখন খুঁজে বেড়াই, কিন্তু তাদের কাউকে আমি আজকাল দেখতে পাই না। তাদের সেই হুঙ্কার, তাদের ভারতবর্ষে খেয়ে ফেলার হুঙ্কার এখন আর শুনতে পাওয়া যায় না। এখন তারেক রহমানের কথায় ফিরি। তারেক রহমান এখন সপরিবারে ভাবছেন যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশের এই অবস্থা থেকে বাংলাদেশকে বার করা তার সাধ্যের মধ্যে নেই। তার সাধ্যের মধ্যে নেই কেন, তার মন্ত্রিসভায় যারা যারা আছে তাদের কারণ নেই। এই পূর্বতন যে আপনাদের মানে ইউনূস সরকারের চেয়ে সবথেকে, তার পূর্বতন সরকারের যে সবথেকে ব্যর্থ অর্থমন্ত্রী ছিল তাকে তো এই সরকারে অর্থমন্ত্রী করা হয়েছে। একটা ব্যর্থতম অর্থমন্ত্রীকে সে আবার সেই মানে তাকে ফিরিয়ে এনে
আবার অর্থমন্ত্রীত্বের দায়িত্ব দেওয়া, এটা কিভাবে একটা বিবেচক মানুষ করেন? অর্থাৎ তার কথাই কিন্তু দেশ চলছে না, দেশ চলছে অন্যের কলকাঠি নাড়াতে। এই অবস্থায় তারেক রহমান বুঝে গেছেন যে তার পক্ষে বাংলাদেশে থাকাটা খুব একটা নিরাপদজনক নয়। যে কোনো সময় একটা বাজে ঘটনা ঘটতে পারে এবং তার পরিবারের প্রাণ সংশয় করতে পারে। তিনি যে এই সকলকে নিয়ে বলেছেন যে আমি এদেরকে নিয়ে, আমার মন্ত্রিসভার কয়েকজনকে নিয়ে আমি সেফ প্যাসেজ চাইছি, তার মানে সেই মন্ত্রিসভার সেই লোকেদের সঙ্গে, তার আমি নাম জানি না, মন্ত্রিসভার সেই লোকেদের সঙ্গে তার নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে। তাই তিনি পরশু দিনকে সেনাপ্রধানের সঙ্গে দেখা করে তিনি তার এই মতামতটা জানিয়েছেন এবং তিনি বলেছেন আপনি যত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারেন তত তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করুন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে, আমি এই পদে আর থাকতে চাইছি না। সুতরাং আমি যেটা বলেছিলাম 128 কোটি টাকায় দেশ পেয়েছেন, সেটা এখন যেমন আপনার দেশে আলোচিত হচ্ছে, আজকে যে খবরটা আমি বললাম, এটা যদি সত্যি হয়, আমি বলছি এটা যদি সত্যি হয়, কারণ সে মাঝে আমাকে একটা খবর গুলিয়ে দিয়েছিল, আমি খুব বোকা বনে গেছিলাম। মাঝে মাঝে এটাও করে ওরা, 10টা খবরের মধ্যে 9টা সত্যি দিয়ে দিল, একটা গুলিয়ে দেওয়া খবর দিল। তো সেই কারণে আমি আপনাদের নজর রাখতে বলছি, এটা সত্যি হলেও হতে পারে, আবার মিথ্যে হলেও হতে পারে, আমি দায়িত্ব নেব না, কিন্তু কানে যখন এসছে আপনাদের জানিয়ে রাখা ভালো। এবং দুদিন আগে যে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন, এই খবরটা কিন্তু ঠিক, সেই খবরটা কিন্তু পাওয়া গিয়েছে এবং কাগজেও বেরিয়েছে সমাজ মাধ্যমে, তিনি গাড়ি চালিয়ে একা সেনা ভবনের দিকে ঢুকছেন সেনাপ্রধানের সঙ্গে দেখা করার জন্য। এখন ভবিষ্যৎ বলবে আজকের আমার এই ভিডিও কতটা ঠিক কতটা ভুল। আসসালামু আলাইকুম। আপনারা জানেন দর্শক, বাংলাদেশে জঙ্গি সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশে এত বড় জঙ্গি সতর্কতা পুলিশের পক্ষ থেকে এর আগে স্মরণকালে আমাদের ইতিহাসে মনে পড়ে না। জঙ্গি হামলা হয়েছে, বাট কখনো কখনো সতর্কও করা হয়েছে, কিন্তু এত বড় পরিসরে, এবং আমাদের জাতীয় সংসদ আক্রান্ত হতে পারে, বা বিনোদন কেন্দ্র আক্রান্ত হতে পারে, শপিং মল আক্রান্ত হতে পারে, একসাথে এতগুলো আশঙ্কার খবর নিশ্চয়ই সবার মধ্যে চিন্তার তৈরি করেছে। ঘটনাটি যেখান থেকে সূত্রপাত সেটি হলো ইউনূস সরকারের সময় সেই কামরাঙ্গীরচরে কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বিস্ফোরণ ঘটে এবং ওই মাদ্রাসা বিস্ফোরণের মূল অভিযুক্তকে ধরা হয়। তখন থেকেই নড়ে চড়ে ওঠে। যদিও ইউনূস সরকার এবং ইউনূস সরকারের পুলিশ বাহিনী বারবার বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের জঙ্গি অভিযানগুলো ছিল নাটক। ইউনূসের পুলিশ প্রধান দাবি করেছিল বাংলাদেশের জঙ্গি নেই, আছে ছিনতাইকারী। এভাবে কম গুরুত্ব দিয়ে দেশের স্পর্শকাতর জায়গাগুলোকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে ইউনূস সরকার। শুধু তাই নয়, বাংলাদেশে যারা দণ্ডিত, সাজাপ্রাপ্ত, চিহ্নিত জঙ্গি কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত ছিল, তাদেরকে এই ইউনূস সরকার জেল থেকে একেবারে বলতে গেলে আইন কারণে তোয়াক্কা না করে ছেড়ে দিয়েছিল। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্র সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদকেও গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা সংস্থা। এই সামি বা আবু বকর অথবা আবু মোহাম্মদ, এই গ্রেফতারের মধ্যে দিয়ে পুরো চিত্রটা একদম পাল্টে যায় এবং তাকে ইনভেস্টিগেশন করে জানা যায় যে সে পাকিস্তানের লস্করি তৈয়বার সদস্য এবং সম্প্রতি সময়ে ভারতে গ্রেফতার হওয়া যে জঙ্গিরা আছেন, আমরা এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। ভারতে প্রায় 2 দফায় বেশ কয়েকজন জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত মানুষকে গ্রেফতার করা হয়েছিল। খবরটি ছিল এরকম যে গত 31 মার্চ ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়
পাকিস্তানি চরমপন্থী গোষ্ঠী লস্কর ই তৈয়বার ৮ সদস্যকে ভারতের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। ভারতীয় পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন বাংলাদেশি নাগরিক। ২ মাস ধরে চালানো অভিযানে বাংলাদেশ সীমান্ত এলাকা কলকাতা, দিল্লি ও তামিলনাড়ু থেকে তাদের গ্রেফতার করা হয় এবং এদের নাম ঠিকানা তখন প্রকাশ করা হয়েছিল। এইসবের পরে বাংলাদেশে এবার যে সিচুয়েশন তৈরি হয়েছে তাতে বলা হচ্ছে দেশে আবারও জঙ্গি তৎপরতা মাথাচাড়া দিয়ে উঠেছে কিনা এমন প্রশ্ন এখন জনমনে। পুলিশ সদর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা জানিয়ে সতর্কতামূলক চিঠি পাঠানোর পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন বড় ধরনের হামলা না ঘটলেও গোয়েন্দা সংস্থাগুলো বলছে দেশের জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি। যদিও ইউনূস সরকার বলে গেছে ওগুলো নাটক, বরং নীরবে সংগঠিত হয়ে বিভিন্ন কৌশলে সক্রিয় হওয়ার চেষ্টা চলছে। চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দা সূত্রগুলো জানায় বড় ধরনের হামলা না থাকলেও উগ্রবাদী নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে পড়েনি। অনলাইনে যোগাযোগ, ছোট পরিসরে সংগঠন গঠন এবং লো প্রোফাইল কার্যক্রমের মাধ্যমে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে কেরানীগঞ্জের ঘটনা নতুন মোড় তৈরি করেছিল। সামি বা আবু মোহাম্মদকে গ্রেফতারের পর যেই টার্নিং পয়েন্টটি ঘটে সেটা হলো তাদের সঙ্গে যোগাযোগ দেখা গেছে সাবেক ২ সেনা সদস্যের। সেই সাবেক ২ সেনা সদস্যের সূত্র ধরে নিশ্চয়ই তদন্ত অনেক দূর গড়াচ্ছে, যেগুলো আমরা এখনো আমাদের হাতের কাছে পাইনি, সেগুলো নিয়ে আমরা অ্যাডভান্স আলোচনা করতে চাই না। তবে আমাদের কাছে যে খবর আছে সেই খবরে বলা হচ্ছে কারা সেই ২ সাবেক সেনা সদস্য যাদের জন্য সরকারের সতর্কতা জারি। জাতীয় সংসদ সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর উপর উগ্রবাদী হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত ২ সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়ার পর এই নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৩ এপ্রিল পুলিশের যে চিঠি দেওয়া হয়েছে সেটির কথা বলা হয়েছে। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে প্রেস কনফারেন্স করেছে সেই কনফারেন্সের তথ্য তুলে ধরেছে। পুলিশ সদর দপ্তরে ডিআইজি কামরুল হাসানের সই করা একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়েছে। আমরা গতকাল এই চিঠিটি আমরা আপনাদেরকে তুলে ধরেছিলাম। এমত অবস্থায় বর্ণিত গুরুত্বপূর্ণ স্থাপনার সময় নিরাপত্তা জোরদারকরণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়াও নজরদারি বৃদ্ধি সহ বর্ণিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে। চিঠিতে হামলা পরিকল্পনাকারী ব্যক্তিদের নাম এবং পরিচয় হিসেবে ২ ব্যক্তির নাম উল্লেখ করে তাদের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তাদের একজন হলেন মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদ এবং অন্যজন মোহাম্মদ রাকিব হাসান। এদের উভয়েরই বিভিন্ন ছদ্মনাম রয়েছে। পুলিশ ও গোয়েন্দাদের বরাত দিয়ে দ্য ডিসেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে এই ২ ব্যক্তির মধ্যে মাহেদ সেনা সদস্য যার বাড়ি সিলেটে, রাকিব সেনা সদস্য নন, তার বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। এদের মধ্যে মাহেদ কোথায় আছেন বা তাকে গ্রেফতার করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রাকিবকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। তাকে ঢাকার নিকটবর্তী একটি থানায় রাখা হয়েছে। গোপনীয় চিঠিতে ২ সেনা সদস্যের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে একজন মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদ, কিন্তু অন্যজনের নাম ঠিকানা নেই। মাহেদের ফেসবুক প্রোফাইলে যা পাওয়া গেছে, গোপনীয় চিঠিতে সেনা সদস্য মাহেদ এবং সিভিলিয়ান রাকিবের ফেসবুক প্রোফাইলের লিংক যুক্ত করা হয়েছে। তাদের উভয়ের প্রোফাইল দুটি বর্তমানে ডিএক্টিভ রয়েছে। তবে মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদের ফেসবুক প্রোফাইল থেকে বিভিন্ন সময়ের বেশ কিছু পোস্টের স্ক্রিনশট সংগ্রহ করেছে তার ডিসেন্ট। এসব পোস্টে বিশ্লেষণ করে দেখা গেছে সাবেক এই সেনা সদস্য নিয়মিত উগ্রপন্থী বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার দিতেন। সিলেট কেন্দ্রিক অনলাইনে কাপড়ের ব্যবসা করার পাশাপাশি নিয়মিত উগ্রপন্থী লেখালেখি করতেন। এমনকি ভিন্ন চিন্তার ব্যক্তিদের হত্যার আকাঙ্ক্ষা জানিয়ে পোস্ট দিতেন তিনি। আল কায়েদার নেতা আনোয়ার আল আওলাকির ছবিও পোস্ট করতেন তিনি। ২০২৫ সালের ৩০ আগস্ট তিনি ফেসবুকে লেখেন, সেনাবাহিনীর দলগত মুরতাদ, প্রথমত এর কারণে বারাত, দ্বিতীয়ত বারাতের কারণ হলো ওরা জালেম, তৃতীয়ত বারাতের কারণ হলো ওরা আওয়ামী দোসর। সেপ্টেম্বর ১৩ তারিখ এক পোস্টে তিনি লেখেন, আল্লাহ জমিন প্রস্তুত, সুতরাং যে জমিনে আল্লাহর সঙ্গে অনিচ্ছা সত্ত্বেও নাফরমানি করতে হয়, শিরক করতে হয়, তাগুতের কাছে বিচার চাইতে হয়, সে জমিন হয় ফিতনা মুক্ত করার চেষ্টা করো তলোয়ার দ্বারা, অথবা সে জমিন ত্যাগ করো। ৫ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ খুবই এক পোস্টে তিনি লেখেন, মাজার পূজারী, মিলাদুন্নবী পালনকারী, মুশরিক, বেদাতি, এদেরকে হত্যা করা বৈধ, রক্ত সর্বাবস্থায় হালাল,
সুতরাং হে মুমিনরা প্রস্তুতি গ্রহণ করো। জুলাই 26 তারিখে এক পোস্টে তিনি লেখেন, তারা জঙ্গি বলে আমাদের আইডেন্টিটি ক্রাইসিসে ফেলতে চায়, জানিয়ে দাও এটাই আমাদের পরিচয়, আমি কে তুমি কে, জঙ্গি জঙ্গি। 2025 সালে 15 আগস্ট মাহেদের একটি পোস্ট ভাইরাল হয় ফেসবুকে। সেটিতে লিখেছিলেন, 15 আগস্ট সারাদিন বঙ্গবন্ধুকে তাকফির করার দিন। পুরো শেখ পরিবার কাফের, শুধু নাবালক বাচ্চারা ছাড়া। শেখের অনুসারীরা কাফের, তাদের দলের নেতারা কাফের, কর্মীরা কাফের, তাদেরকে মুসলমান মনে করা শায়েকরাও কাফের। দ্বিতীয় যে সেনা সদস্য উল্লেখ করা হয়েছে, চিঠিতে তার পরিচয় জানাতে পারেনি কোন সূত্র, তবে চিঠিতে উল্লেখিত সিভিলিয়ান রাকিব হাসান ছদ্মনামে একাধিক ফেসবুক আইডি পরিচালনা করতেন। এই যে পোস্টগুলো আমি আপনাদেরকে পড়ে শোনালাম, নিশ্চয়ই এই পোস্টগুলোর ভাষা শুনে আপনারা বুঝতে পারছেন যে কত বেশি ব্রেন ওয়াশ হলে এবং কত বেশি অ্যাগ্রেসিভ হলে একজন মানুষ এই জঙ্গিবাদের পথে হাঁটতে পারে। আমি ধারণা করি এই চক্রটা, এই ইউনুস চক্রটা, দেশি বিদেশি যার সহযোগীরা মিলে এদের ডিপ স্টেটের সাথে একটা, মানে দেশি বিদেশি ডিপ স্টেটের সাথে একটা সমঝোতা আছে, যার ফলে তারা চুরি চামারি করে গেল, কিন্তু তাদেরকে বিচারের আওতায় এই সরকার আনতে পারতেছে না বা উদ্যোগ নিতে পারতেছে না। এটাই একটা দুর্ভাগ্যজনক যে ভবিষ্যতেও তো এরকম আর গ্রুপ আসবে, লুটপাট করে চলে যাবে। এখানে যে চাষাবাদ করছে, জঙ্গিদের চাষাবাদ করার মেইন কারণ ছিল তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা। ক্লিয়ারলি বোঝা যায়, এখানে আপনার রকেট সায়েন্স হওয়ার দরকার নাই, আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে দেশের ভিতরে বিভিন্ন ধরনের জঙ্গিবাদ উনি উৎসাহিত করছেন, অর্থাৎ উনি সন্ত্রাস, মব, এইগুলিকে উনি উৎসাহিত করছেন বিভিন্ন, শুধু যে ইসলামিক তা না, এই যে চুরি ডাকাতি সবকিছুই উনি উৎসাহিত করছেন, যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। ওই ওসিলায় যেন উনি বলতে পারে যে এখন নির্বাচন দেওয়া যাবে না, এখন নির্বাচনের সময় হয়নি, পরিবেশ অত্যন্ত ভঙ্গুর, পরিবেশ অত্যন্ত উত্তাল। এইটা ছিল ওনাদের মূল অবজেক্টিভ, কিন্তু ফরচুনেটলি এটা ওনারা সাকসেসফুল হতে পারে না। এখন বিএনপি কেবল ক্ষমতায় আসছে, আপনি দেখেন যে এই একজন ব্যারিস্টার আছে, ব্যারিস্টার শাহরিয়ার, উনি বললেন যে কি বলে, আমরা তো ইচ্ছে করলে 50 লক্ষ লোক ঢাকায় নিয়ে আসতে পারি এবং বিএনপির পুলিশ নাই, তার তেমন কিছু নাই, সুতরাং অর্থাৎ 50 লক্ষ লোককে আইনা ঢাকা সিজ করে আপনার ক্ষমতা দখল করতে পারে। এইটা ইমপ্লাইড, এটা তো একটা জঙ্গি ধারণা, এটা একটা ফ্যাসিবাদী ধারণা যে আপনার জনগণ, আপনি কেমন একটা সরকার আসছে, আপনার 2 মাসও 100 দিনও পার হয় নাই, সেই সরকারকে এরা ফেলে দিতে চায়। এবং নাহিদ ইসলাম সেও বলতেছে যে রাজপথ আর সংসদ একাকার করে দেব, অর্থাৎ এই গ্রুপটা, এরা সাংবিধানিক ধারাবাহিকতা বিশ্বাস করে না, এই গ্রুপটা আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে না। একটা নির্বাচন হয়েছে, নির্বাচনে একটা দল ক্ষমতায় আসছে, তাদেরকে আপনার সময় দিতে হবে তারা যেন রাষ্ট্রটা ঠিক মতো চালাতে পারে। তাদের গুছাই নেওয়ার আগেই আরো ফেলে দেওয়ার কথা তো অনেকদিন থেকে বলতেছে। এটা একটা ফ্যাসিবাদী মনোভাবের প্রকাশ, এটা বোঝা যায়। সুতরাং আমি মনে করি যে বিএনপির আরো স্ট্রং হতে হবে, এদেরকে ছাড় দিলে চলবে না। এবং বাংলাদেশকে যদি জাতি রাষ্ট্র হিসেবে, বাংলাদেশ যদি একটা ধর্ম নিরপেক্ষ জাতি রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চায়, এই যে মৌলবাদী শক্তি, এই যে জঙ্গিবাদ, এদেরকে নির্মূল করতে হবে এবং আদর্শিক ভাবে নির্মূল করতে হবে। শেখ হাসিনার আমলে হয়তো ফিজিক্যালি তারা নির্মূল করছে, কিন্তু আদর্শিক ভাবে তারা নির্মূল করতে পারে নাই। জঙ্গিবাদের আদর্শ রয়েই গেছে বাংলাদেশে, তাই তো আমরা এখন দেখতেছি আবার ধারাবাহিকতা অনুসারে বেরিয়ে আসতেছে, দেয়া হচ্ছে এবং ছাড় দিচ্ছে। এটার আপোস কবিতা যদি বলেন, এটারও সত্যতা আছে। সত্যতা আছে এই কারণে, বিএনপি তো অনেক উইকনেস আছে। সেটা উইকনেস হচ্ছে সে 17 বছর পরে ক্ষমতায় আসছে, তার পার্টি এখন রুট লেভেলে তেমন ভাবে কনসলিডেটেড না। তারপরে পুলিশ বাহিনীকে দিয়ে যে সে এদেরকে কঠোরভাবে দমন করবে সে অবস্থায় নাই। পুলিশ অ্যাকচুয়ালি কোন রাজনৈতিক দলের কথা অনুসারে জনগণের উপরে লাঠিচার্জ কিংবা গুলি বর্ষণ করবে বলে মনে হয় না। যে উইকনেসটা রুট লেভেলে, তো তারা ধরেন একটা দল 17 বছর পর্যন্ত উইল্ডারনেস ছিল,
জেলে ছিল, পালায় ছিল, ঠিক মতো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি। সেই পার্টিটার ভিতরে যে পার্টি ডিসিপ্লিন যেটা, সেটা তো এখনো সঠিকভাবে আসতে পারে নাই, এবং আসার কথাও না। এটা ধীরে ধীরে কনসলিডেটেড হবে। অ্যাট দ্য সেম টাইম তাদের যে পুলিশ বাহিনী আরো বেশি তাদের মরাল ফিরে পাবে, এবং এই জঙ্গিদের এগেনস্টে কাজ করতে গেলে তো এদের শক্তি প্রয়োগ করতে হবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। সেই পর্যায়ে কিন্তু বিএনপি নাই। জানি না বিএনপির নেতাদের মধ্যে কি ধারণা। তারা হয়তো ডেফিনেটলি বোঝে, ডেফিনেটলি তারা এই ধারণাটা আছে। তারা হয়তো ভাবতেছে আপাতত ছাড় দিয়ে এখন তো তাদের পক্ষে শক্তিশালী কোনো অ্যাকশন নেওয়া সম্ভব হচ্ছে না এইখানে। তারপরে আপনি ধরেন ক্রাইসিস পড়ে গেছে, যে আপনার একে তো আপনার এই তেলের সংকটের ফলে, জ্বালানির সংকটে জায়গায় জায়গায় মানুষজন খুবই ক্ষিপ্ত, যেখানে মারামারি হয়, এটা হয় সেটা হয়। সুতরাং এই অবস্থায় ছাড় দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনি দেখেন না যে জ্বালানি বিষয়ে কমিটি করছে একটা সংসদে, সেই কমিটিতে বিরোধী দল দাবি করছে যে তাদেরকে রাখতে হবে, সমান সংখ্যক মেম্বার রাখতে হবে, এবং এটা তারেক রহমান প্রধানমন্ত্রী উনি মেনে নিয়েছেন। এটাকে আমি মনে করি একটা ভালো উদ্যোগ, যে বিরোধী দল তোমরাও সমস্যার সমাধানে আসো। এট দ্য সেম টাইম এটা পলিটিক্যালি একটা খুব ভালো ডিসিশন হয়েছে। এখন যদি জ্বালানি বিষয়ে যেসব ব্যর্থতা হবে, সে ব্যর্থতার অংশীদার কিন্তু এই বিরোধী দল হবে সমানভাবে, কারণ তারাই তো গাইডেন্স দিবে, এই সংসদীয় কমিটি গাইডেন্স দিবে হাউ টু সলভ দিস ফুয়েল প্রবলেম। এখানে যে ধরেই নিতে হবে যে জেনুইন থ্রেট আছে, এবং জেনুইন থ্রেট থাকাটা অসম্ভব তো না, এটা তো কোয়াইট পসিবল। আপনি দেখেন যে 18 মাসে যেসব জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যাদেরকে এনকারেজ করা হচ্ছে, আপনি একটার পর একটা পলিটিক্যাল পার্টি আসতেছে বিভিন্ন ফ্রন্টের নাম দিয়ে, যে তারা কিন্তু আপনার মৌলবাদী শক্তি, তারা কিন্তু জঙ্গিবাদে বিশ্বাস করে, তারা গণতন্ত্রে তো বিশ্বাস করে না। এবং তারা এই বিষয়টাও আছে যে এই আপনার যে ওই জুলাই সনদ দিয়ে যে তারা একটা বড় ধরনের আন্দোলন করতে চাচ্ছে, সে আন্দোলন যে শুধুই রাস্তাঘাটের আন্দোলন তা তো না, এর পেছনে আপনার ভায়োলেন্স হতে পারে, থ্রেট, সেটার একটা বই প্রকাশ সেভাবেও অর্গানাইজ করতেছে, যে তোমরা জুলাই সনদ সম্পূর্ণ মেনে নাও। জুলাই সনদ তো সম্পূর্ণভাবে মেনে নেওয়া সম্ভব না। আজকের মুদ্রা কথাটা হচ্ছে, দুদিন আগে আপনারা দেখেছেন যে এবি জোবায়ের এবং মোসাদ্দেক, এই দুটো ছেলে, শিবিরের দুটো ছেলে, ডাকসুতে তারা দুটি পদে রয়েছে, তাদেরকে ছাত্রদল শাহবাগ থানাতে বেদম প্রহার করেছে। বেদম প্রহার বলতে, টু বি অনেস্ট, তাদের প্রতি আমার যেই র্যাথ, আমি এই না র্যাথ শব্দটা যদি একটু গুগল করেন দেখবেন যে অ্যাঙ্গার এবং র্যাথের মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ তাদের প্রতি আমার যে ভয়ঙ্কর রাগ, আমার কাছে বারবার মনে হচ্ছিল যে মাঠটা ঠিক মতো হয় নাই আসলে। দেখেন, আমার মতো একজন মানুষ, পড়াশোনা করেছি ওয়েস্টে দীর্ঘ সময়, আজকে 23 বছর পশ্চিমা দেশে থাকি। এই অস্ট্রেলিয়াতে আমার বারেট ল হয়েছে, আমি এখান থেকে প্রথম উকিল হয়েছি এখান থেকে। নিউজিল্যান্ড, ইংল্যান্ডে আমি কাজ করেছি আইনজীবী হিসেবে। এই যে সারা পৃথিবীতে ঘুরে বেড়ানো, পড়াশোনা করা, তাহলে কি শিখলাম যদি আমি বলি যে এদের মারটা ভালোই হয়েছে? দেখেন, সিচুয়েশনটা এমন জায়গাতে নিয়ে গেছে যে আমি আমার নিজেকে খুব মানবিক একজন মানুষ মনে করি। রাগ হয়, কিন্তু কারো গায়ে হাত দেওয়া, পেটানো, আঘাত করা, এগুলো আমার খুবই অপছন্দের একটা ব্যাপার। বলি, অনেক সময় রাগে বলি, কিন্তু আমি আসলে মন থেকে এই জিনিসগুলো আমার অপছন্দের। কিন্তু এই দুটো ছেলেকে যখন মারলো, খুব খুশি হয়েছি। শুধু আমি খুশি হয়েছি যে ব্যাপারটা একেবারেই এমন তা না, আমি দেখলাম যে পুরো ফেসবুক জুড়ে এদেরকে মার খেতে দেখে মানুষ আলহামদুলিল্লাহ বলেছে, মানুষ কি যে প্রচন্ড খুশি হয়েছে। এবং ছাত্রদল, আমি জানি না যে ছাত্রদল ভবিষ্যতে কি করবে, ছাত্রদল আসলে পারফরমেন্স কেমন হবে, কিন্তু ছাত্রদল যেই পরিমাণ দোয়া সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছে, আমার কাছে অবিস্মরণীয় মনে হয়েছে। এই যে ছেলেগুলো যে দেখলাম আজকে, এবি জোবায়ের, সেই ছেলেটি আজকে বলছে আমাকে উপর্যুপুরি মেরেছে, কানে থাপ্পড় দিয়েছে, মুখে ঘুষি মেরেছে। আজকে মোসাদ্দেক, যার দাঁত, যাকে বডি শেমিং করছে এবং সেটাকে মানুষ খুব একসেপ্ট করেছে, তার দাঁতাল শুয়োরের মতো উঁচু, এরকম বলছে,
তাকে মানুষজন তালি দিচ্ছে, খুশি, হা রিয়েক্ট। আজকে দেখলাম যে জোবায়ের বর্ণনা করছে তাকে কিভাবে পেটানো হচ্ছে। এটা দুঃখের ঘটনা, তাকে চড়থাপ্পড় দেওয়া হচ্ছে। অন্য সময় হলে একটা স্যাড রিয়েক্ট হতো। তার ব্যাপারে 15,000 লাইকের মধ্যে 13,500 বা 13,000 13,000 দেখলাম হাহা রিয়েক্ট। মানুষ প্রচন্ড খুশি হয়েছে, লাভ রিয়েক্ট হয়েছে তার ওই পিটানোর মানে পুরো ঘটনাটা দেখে। এমন কেন হলো? এই ছেলে দুটোই, এই ছেলে আর আরেকটি ছেলে আছে মারমা, এর নাম হচ্ছে কি মারমা যেন, সামথিং 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 চাকমা, সর্বময় বা সর্বজ্যোতি কিছু একটা চাকমা হবে, সে তার প্রসঙ্গ আমি আসছি। তো এই যে এই দুটো ছেলেকে মার খেতে দেখে মানুষ এত খুশি হয়েছে, আপনারা কি একবার ভেবে দেখেছেন কেন? কারণ মানুষ এদের জ্বালাতে অতিষ্ঠ হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটির একজন সম্মানিত শিক্ষক জামাল সাহেব এবং আরেকজন ইয়াং টিচার, আমি নামটা জানি না, আমি জাস্ট ভিডিওটা দেখলাম, এদের দুজনকে ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়েছে। আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি আমরা কিন্তু জানতাম আমাদের অমুক শিক্ষক বিএনপি করে, কিন্তু আমি রেসিডেন্সিয়ালে পড়েছি, আমাদের এখানে রাজনীতি অ্যালাউড ছিল না, কিন্তু আমরা কিন্তু বুঝতাম, আমাদের কাছে খবর থাকতো যে অমুক টিচার তো জামাত ঘেঁষা, অমুক টিচার তো বিএনপি ঘেঁষা, হালকা আমাদের ধারণা থাকতো। কিন্তু সে জামাত হোক আর বিএনপি হোক, টিচার মানে টিচার। এখনো যখন দেখা হয় পা ধরে সবার আগে সালাম। রেসিডেন্সিয়ালে যখনই যাই, যেই টিচার সামনে পড়বে, আমাদের টিচার, তাদের অনেকেই আছেন এখন ভাইস প্রিন্সিপাল হয়েছে, দেখার সাথে সাথে পায়ে হাত, কারণ উনারা আমাদেরকে এরকমভাবে শিখিয়েছেন, মানুষ করেছেন। আর এখন টিচারদেরকে তারা, এই ছেলেটা কি করলো, ঘাড়ে ধাক্কা দিয়েছে। বাংলাদেশিদের কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, তারা মনে রাখে। অনেকে মনে করছে তখন হয়েছে এত পাবলিক নামলো না কেন, প্রতিবাদ করলো না কেন। বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো অল্প 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 করে তার স্মৃতিতে মনে রাখে, এবং এদেরকে প্যাদানো দেওয়ার পরে সবাই খুশি। মানে ছাত্রদল এখন যদি মানে কোন একটা ইলেকশন করে, আমার মনে হয় ছাত্রদল কয়েক লক্ষ কোটি ভোট পেয়ে যাবে সারা বাংলাদেশে। মানে মানুষ এত খুশি এই দুটাকে প্যাদানো দেওয়ার কারণে। কিন্তু এটার জন্য কিন্তু আই এম নট প্রাউড অফ ইট। প্রাউড অফ ইট হচ্ছে এই মারামারি কাটাকাটিতে আমি যে খুব খুশি উদ্বেলিত না, কিন্তু সিচুয়েশনটা ওরা বাধ্য করেছে আমাকে খুশি হওয়ার জন্য। আপনি দেখেন ইরানের বিপ্লব হয়েছে, আপনি দেখেছেন যে ইরান শুধু ইরানের বিপ্লব কেন, আপনার পৃথিবীর অন্যান্য দেশে বিপ্লব হয়েছে। বিপ্লবের পরে বা একটা বড় ধরনের গণবিস্ফোরণ এগুলোর পরে কখনো খেয়াল করবেন না যে যাদের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়েছে বা কিছু হয়েছে সেখানে বলছে আগেই ভালো ছিলাম। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এই বাংলাদেশে যা হয়েছে এটিকে তারা গণবিস্ফোরণও মনে করে নাই, গণবিপ্লবও মনে করে নাই, বিপ্লবও মনে করে নাই। একটা অদ্ভুত ব্যাপার, অথচ এরা বলে বেড়াচ্ছে এটা একটা বিপ্লব করেছে, অভ্যুত্থান করেছেন, ব্লা ব্লা ব্লা। বাংলাদেশের মানুষ শুরুর কিছুদিনের মধ্যেই মনে করে এরা একটা চোর, এটা একটা জঙ্গি আক্রমণ হয়েছে, এরা গণভবনের কমর চুরি করেছে, জুতা মুরগি চুরি করেছে, 80 ভদ্র মহিলার কাপড় চোপড় নিয়ে তারা নোংরামো করেছে। মানুষ এগুলো দেখে কিন্তু তার মগজের ভেতরে স্টোর করে ফেলেছে, এবং মানুষজন মনে মনে না প্রকাশ্যেই বলা শুরু করেছিল আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। পৃথিবীর কোথায় কবে শুনেছেন যে এই ধরনের একটা ঘটনার পরে মানুষ বলে আগেই ভালো ছিলাম? মাননীয় প্রধানমন্ত্রীকে নানানভাবে বলা হতো যে মাননীয় প্রধানমন্ত্রী খালি ইউনূসের কথা বলে, অনেকে নানা ধরনের কথা কমেন্ট পাস করতো। আর এখন কি বলছে যে এই শয়তানটাকে, এই বাটপারটাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিই সবার আগে লোকেট করতে পেরেছেন, তার প্রশংসায় এখন সবাই পঞ্চমুখ। আমাদের দেশে তেল নাই, সার নাই, কৃষক মানে মারা যাচ্ছে, ইলেকট্রিসিটি নাই, মানুষজন ঘন্টায় ঘন্টায় বলছে শেখ হাসিনা, শেখ হাসিনা। মুসলিম লীগ করে মহসিন রশিদ, যিনি মুসলিম লীগের একেবারে অল্প একটা অংশ, মুসলিম লীগের অ্যাডভোকেট মহসিন সাহেব, তিনি প্রশংসায় পঞ্চমুখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মানুষজন বলছে, কেউ লুকিয়ে বলছে, কেউ প্রকাশ্যে বলছে, বৃদ্ধরা, যুবকরা রাস্তায় নামার মতো হয়তো বা তাদের এখন ওই সাহসটা করে উঠতে পারেনি, কিন্তু খেয়াল করে দেখেছেন সবাই এগুলো বলছে। আমি এই ভিডিওটা এই কারণে করছি যে মানুষ সত্যটা জানা শুরু করেছে। আপনারা দেখেছেন যে এই মেটিকুলাস ডিজাইনে কে কি করেছে না করেছে, আমেরিকা কি করেছে, সবচাইতে বড় স্ট্রাইকিং পয়েন্ট সাধারণ মানুষের কাছে এসে পৌঁছেছে দুটো ব্যাপার। একটা হয়েছে যে বন্দরগুলো দিয়ে দিয়েছে আমেরিকার তত্ত্বাবধানে কয়েকটা ডেনমার্ক, ওগুলো তো ছদ্মনাম ডেনমার্কের কাছে, মানুষজন এটা বুঝতে পেরেছে যে বন্দরগুলো 30-33 বছরের জন্য দিয়ে দিয়েছে।
আরেকটা ভয়ঙ্কর কাজ যেখানে মানুষ হাই হাই করছে, সেটা হচ্ছে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি। আমি এই বাণিজ্য চুক্তি নিয়ে এর আগে ভিডিও বানিয়েছি, কথা দিচ্ছি আরো একটা ভিডিও বানাবো, আরো ডিটেলস, আরো সচিত্র। কিন্তু সেই বাণিজ্য চুক্তিটার কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আবার মনে করিয়ে দেই। এই বাণিজ্য চুক্তিতে আমরা কাদের সাথে কাস্টমসের আদান প্রদান করি, কাস্টমসের তথ্য, আমরা কাকে কত টাকা আমাদেরকে ট্যাক্স দেয়, কি পণ্য আমরা আনি, এগুলো সমস্ত কিছু আমেরিকাকে দিতে হবে, সমস্ত তথ্য। হালাল হারাম মাংস ওরা ইচ্ছা মতো শুকুরের মাংস আনবে, গরুর মাংস আনবে। বাংলাদেশ গরুর মাংস আনবে সেই 7 সমুদ্র 13 নদী থেকে, আমেরিকা থেকে। গাড়ির খুচরা যন্ত্রাংশ, ভাই আমেরিকার গাড়ির কি খুচরা যন্ত্রাংশ আছে যেটা আমদানি করতে হবে? চায়না থেকে আমরা বোট কিনতে পারবো না, আমরা টেলিকমিউনিকেশন দ্রব্য কিনতে পারবো না, রাশিয়া থেকে আমরা তেল কিনতে পারবো না, ডিজেল কিনতে পারবো না, আমরা কারো থেকে কিচ্ছু কিনতে পারবো না। আমাদের কৃষিজাত পণ্য কিনতে হবে প্রায় $4 বিলিয়ন, 15টা বোয়িং কিনতে হবে। আমি না হয়, আমাকে ধরেন আওয়ামী লীগ বললেন, আপনাদের ভাষাতে ধূসর, ফ্যাসিস্টের ধূসর গালি দিলেন, ইচ্ছা মতো আপনারা আমাকে ধুমা গালি দিলেন, ডাজেন্ট রিয়েলি ম্যাটার রে ভাই, আপনি তো শেষ। আমেরিকার এই চুক্তিটা ইংরেজিতে চ্যাট জিপিটি দিয়ে একটু বাংলা করে যদি দেখেন, দেখবেন আপনি শেষ। ওই বাংলা সিনেমার একটা দেখেছিলাম না, ওস্তাদ হোং মাং সাং, এই হোং মাং সাং হয়েছে আপনাদের। আসলেই আপনাদের মানে শুনতে খারাপ শোনা গেলেও আপনারা আসলে শেষ। এই বাণিজ্য চুক্তিটা আমাদেরকে 30 বছর পালন করতে হবে। এটার একটা কুলিং অফ পিরিয়ড ছিল, উইদিন 60 ডেজ অর 60 ডেজের ভেতরে, অর্থাৎ 2 মাসের মধ্যে এটাকে আমরা ক্যান্সেল করতে পারতাম। তাহলে 9 ফেব্রুয়ারি যদি এই চুক্তিটা স্বাক্ষরিত হয়, 9 থেকে ফেব্রুয়ারি থেকে 9 মার্চ, 9 মার্চ থেকে 9 এপ্রিল, অর্থাৎ বিএনপি সরকার এটাকে ক্যান্সেল করতে পারতো, করে নাই। ইউনূস এবং বিএনপি দুটা মিলে ঝিলে, এবং শফিকুর রহমান জামাতের বলছে, এখন বলছে আমরা তো জানতামই না, অথচ তাদের ওয়েবসাইটে পরিষ্কার করে আমি লেখা দেখেছি যে তারা এটা ফুল ফ্লেজে এই কন্ট্রাক্টটাকে তারা নিবে যদি তারা ক্ষমতাতে যায়। সমস্ত প্রতারণা হয়েছে আপনার সাথে, আপনার সন্তানের সাথে, এই তরুণ সমাজ তোমাদের সাথে। তোমরা এখন আমার এই কথাটা শুনে মনে করছো না, আরে উনি তো আওয়ামী লীগ করে, উনি তো আওয়ামী লীগের নেতা, উনি তো আওয়ামী লীগের হ্যান ত্যান, উনি তো বলবেই। কিন্তু আমি তোমাকে যা বলছি এমন তো না যে আমি ফাঁকা আওয়াজ করছি, ফাঁকা আওয়াজ না। তুমি ভালো করে কন্ট্রাক্টটা পড়ো, দেখো, এবং তখন বলো যে তোমাকে আসলে কি করেছে। তুমি 15% ট্যারিফ কমানোর জন্য তুমি তোমার দেশটা বিক্রি করে দিয়েছো, অথচ সারাটা বছর শুনেছি বাংলাদেশ আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। সো এই হচ্ছে ঘটনা। এখন এদেরকে পেটালে গরুর মতো পিটিয়েছে, গরুর মতো, আর মানুষ 2 হাত তুলে আল্লাহর কাছে বলেছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে এদের শাস্তি। আর আমরা তো এখনো ফিল্ডে নামিই নাই, নামলে বোঝো কি হবে। অনেক ধন্যবাদ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে প্রতিষ্ঠাতা, তিনি এখন কোথায়? বিশ্ব সাহিত্য কেন্দ্রের একবার তো একটা লাইন লেখে না, ব্যারাকে ফিরে যায় না কেন সেনাবাহিনী? সবচেয়ে মহাবীর যিনি 2008-এও সেনাবাহিনী থেকে ভয় পান নাই, আমাদের সেই মহান সাংবাদিক নিউ এজে নুরুল কবির ভাই, তিনিও এখন বলতে সাহস পাইতেছেন না যে ব্যারাকে কেন ওয়াকার ফিরে যায় না। আলমে কুস্ত কালা হায়, এই সেনাবাহিনীকে শুধু ব্যারাকে ফিরে যাইতে দেন, তারপরে দেখবেন এই আমার ভাবির পোলাদের পরিণতি কি হয়। আওয়ামী লীগকে ফিরে আসতে হবে না। আওয়ামী লীগ ফিরে আসলে কি হবে এটা তো সবাই জানে। এই বাংলাদেশ আওয়ামী লীগ যেদিন ফিরে আসবে, এই ভাবির পোলা, জামাত, হেফাজত, গুপ্ত সুপ্ত, এদের কপালে যে কি আছে দেখতে পারবেন, জনগণ দেখবে। কারণ আপনাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। আপনি শিক্ষক পিটিয়েছেন, ওয়াকারের সময় 3000 শিক্ষককে অপমান অপদস্থ করা হয়েছে, কত শত মাজার ভাঙা হয়েছে, মানুষের লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে, জীবিত মানুষ জ্বালিয়ে দেওয়া হয়েছে। দীপু চন্দ্র দাসকে জ্বালিয়ে দিয়েছে ময়মনসিংহের ভালুকায়। আরেকটা ছাত্রলীগ নাকি যুবলীগ আওয়ামী লীগ করার দায়ে তাকে আগুনে পুড়েছে জামাতের লোক, ভিডিওটা আপনারা পাবেন। আগুনে পুড়েছে, চাপে ধরে ধরে আগুন দিয়ে পুড়িয়েছে আওয়ামী লীগ করার অপরাধে। তো এগুলো মানুষ ভুলে গেছে, ভুলে যাবে। এই সাহসগুলো কারা দিয়েছে? এই মোল্লাদেরা তো আজকারা কে, যারা লিল্লা খেয়ে যারা চলে, তাদের এত হিম্মত হয় কেমনে? লিল্লা খোরদেরা তো আজকারা কে দিয়েছে? এই বাংলাদেশের সেনাবাহিনী, এই মিলিটারি। কারণ মিলিটারিরা জানে যে মোল্লাদের দিয়ে কাজ করানো যাবে। বাংলাদেশের মানুষ, রাজনীতিবিদেরা মোল্লা আর মিলিটারিদের আজকারা দিয়ে দিয়ে আজকে এখানে আছে। একটা দেশ ধ্বংস করার জন্য শুধু মোল্লাই যথেষ্ট, অথবা শুধু মিলিটারি যথেষ্ট। এর দুইটার একটা যদি রাজনীতি ধ্বংস নেয়,
বা অংশ নিতে চায়, সে দেশ ধ্বংস হয়ে যাবে। সে জায়গায় মোল্লা আর মিলিটারি মিলেমিশে এই বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, এবং তাদের নিয়ে টু শব্দটি করা কেউ সাহস পায় না। আওয়ামী লীগ বিএনপি লোক চিন্তা করে যে কবরে আজাব বাইরে যাবে, জান্নাতুল ফেরদাউসের ডিমোশন দিয়ে অন্য কোনো জান্নাতে পাঠাবে, অথবা মনে করে জাহান্নামে হয় দুজকে পাঠাই দিবে এই জামাতিদের মোল্লাদের সমালোচনা করলে। আর মিলিটারির সমালোচনা করার সাহস তো আওয়ামী লীগ বিএনপি কারোরই নেই। মানে এদের তো নিজেদের কোনো ভিত্তি নাই, এদের নিজের যোগ্যতায় আর এমপি মন্ত্রী হয় না। এখন পরিষ্কার নিজের যোগ্যতা। কথা বলতে আপনার সমস্যা কোথায়? মিছিল করতে পারবেন না বুঝলাম, সেনাবাহিনী ধরে নিয়ে যাবে। কথা বলতে আপনার সমস্যা কোথায়? কথা বলতে পারেন না? আরে ভাই, ফেক আইডি দিয়ে তো আওয়ামী লীগের লোকে কথা বলে না, বিএনপি লোকে কথা বলে না। আপনি এই জামাতি বট বাহিনীর ফেক আইডি বানায় বলেন না, সেই হিম্মত তো না, হয় না আপনাদের। আমরা তো বলি, প্রকাশ্য বলি, এই দেশে মোল্লা মিলিটারির সমালোচনা করি, মানে এই দেশটা মোল্লা মিলিটারি ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের মতো।